أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শুনতে পাচ্ছি কামরুল ভাই দিনাজপুর জেলা শোনা যাচ্ছে না এদিকে এই সেলিম ভাই শুনতে পাচ্ছি এদিক থেকে ওকে। সবাইকে রমজানুল মোবারক সুসংবাদ মাহে রমজান। রমজান মাসে আপনারা ক্লাস করতে জয়েন করছেন আলহামদুলিল্লাহ। এটা আসলে একান্ত আগ্রহ না থাকলে সারাদিন রোজা রেখে ক্লাসে জয়েন করাটা পসিবল হয় না আসলে। আল্লাহ পাক কবুল করুক। রমজান মাসে বেশি বেশি চাইবেন, আল্লাহ যেন কবুল করে নেয় ইনশাল্লাহ। আমাদের এই পড়াশোনা যেন আল্লাহ বরকতময় করে দেয়। এই রোজার মাসটা কিন্তু বোনাস, ঠিক আছে? আমলের দিক থেকেও যেরকম বোনাস, পড়াশোনার জন্য বোনাস। পড়ার অনেক সুযোগ, সুযোগটা কাজে লাগাবেন ইনশাল্লাহ। কষ্ট হবে, সারাদিন রোজা রাখার পরে অফিস শেষে মন চাইবে না পড়াশোনা করি, তারপরে ইনশাল্লাহ আমাদেরকে কষ্ট করতে হবে। আমাদের গত ক্লাস আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 100 কত পর্যন্ত। রোজার মাসে আমাদের ক্লাসটা 9টা 50, যদিও বা বলা হয়েছে প্রথম 6 দিন কিন্তু 1.5 পারা করে পড়া হয়, তাই না? তো 1.5 পারা পুরো পড়তে গেলে সময় কিন্তু প্রায় 15 মিনিট বেশি লাগে একটু। আমরা এই প্রথম 6টা রোজার পরে আমরা এই ক্লাসটা 9টা 45 নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর রমজানে 1 ঘন্টায় ক্লাস হবে, আর বেশি ক্লাস হবে না। আপনারা পূর্বে রিভিশনগুলো আমরা মাঝে মাঝে দিব, কন্টিনিউ রিভিশন করতে পারবো না, তাহলে মূল পড়াটা আগাইতে পারবো না। আপনারা রিভিশনের জায়গায় একটু যত্নবান হবেন, ঠিক আছে? প্রত্যেকটা অপরাধের অনুসন্ধান বিচার যে এলাকায় অপরাধ হবে আদালতের সীমানায় সেখানেই হবে। ধারাগত 177। সরকার ইচ্ছা করলে এক জেলায় বিচার বা প্রেরিত মামলা অন্য কোনো দায়রা প্রেরণ করতে পারে। 178। এক জায়গায় কার্য সংগঠিত হয়েছে, পরিণতি অন্য জায়গায় হয়েছে, 2 জায়গায় অনুসন্ধান বিচার হতে পারে। ধারা হলো 100 কত 79 দ্বারা। অপরাধটা যখন আরেকটা অপরাধের থেকে সৃষ্টি হয়, কোন অপরাধটা, অর্থাৎ দ্বিতীয় অপরাধটা যে হয়েছে এটা কোথা থেকে, প্রথম অপরাধের ফল ফল, তাহলে সেই ক্ষেত্রে 2 জায়গায় অপরাধের অনুসন্ধান এবং বিচার হতে পারে। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 180 ধারা। ঠগ, আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ। ঠগের ক্ষেত্রে অনেকগুলো কথা এখানে, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন, নরহত্যা সহ ডাকাতি, যাই হোক সবগুলা যদি একসাথে হয়, অথবা আপনার অপহরণ বা অপবাহন, চুরি, অপরাধের অনুসন্ধান বিচারের স্থান 181 দ্বারা। যে ক্ষেত্রে অপরাধের স্থান অনিশ্চিত বা এক জেলায় নয়, অথবা কার্য অবিরত, অথবা একাধিক অপরাধের সমষ্টি, সেই ক্ষেত্রে অপরাধের অনুসন্ধান এবং বিচারের স্থান দ্বারা হবে দণ্ডবিধি আইনের 182 দ্বারা। ভ্রমণকালীকৃত অপরাধের ক্ষেত্রে যে ব্যক্তি এবং বস্তুর বিরুদ্ধে অপরাধটা সংগঠিত হয়েছে, এই ব্যক্তি এবং বস্তু ওই সময়টা যে স্থান বা সীমানা অতিক্রম করে, সেইখানে অপরাধের কি হবে, অনুসন্ধান এবং বিচার কার্যক্রম পরিচালিত হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 185, 2 বা ততোধিক আদালতের ভিতরে যদি অনুসন্ধান এবং বিচার সম্পর্কিত কোনো মতের বিরোধিতা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে অনুসন্ধান এবং বিচারের স্থান কোথায় হবে? হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে। আপনার 1 নম্বর লিঙ্কটা ফিল আপ হয়ে যাচ্ছে, সবগুলো 2 নম্বরটা দিবেন। 3 নম্বরটা, 3 নম্বরটা, 3 নম্বরটা কিন্তু, ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 185 দ্বারা, 88 দ্বারা বিদেশে অপরাধ করে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে আসে, তাহলে সেই ক্ষেত্রে তার অপরাধের অনুসন্ধান বিচার যেখানে পাওয়া যাবে সেইখানে করা যেতে পারে। 190 দ্বারা মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কোনো সময় অপরাধ কি করতে পারে, আমলে নিতে পারে। পারে না? পারে। কয়টা বিষয়ের উপর ভিত্তি করে? 3টা বিষয়ের উপর ভিত্তি করে। কয়টা বিষয়? 3টা বিষয়ের উপর ভিত্তি করে। এমন বিষয় সম্পর্কে কোনো নালিশ পাইয়া যার মাধ্যমে অপরাধ সংগঠিত হয়, অর্থাৎ নালিশের মাধ্যমে, অর্থাৎ কি, নালিশের মাধ্যমে। খতে হলো পুলিশ অফিসারের কোনো লিখিত আবেদন বা প্রতিবেদনের মাধ্যমে। 190-এর 1-এর খ, গতে হলো অন্য কোনো ব্যক্তির নিকট থেকে সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে অথবা সন্দেহ মতে বা বুদ্ধিমতে। গ, 2-3 হলো দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরাও যদি অনুমতি পায়, তারাও অপরাধ কি করতে পারে, আমলে নিতে পারে। 4 হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও অপরাধ আমলে নিতে পারে, তবে বিচার করার জন্য তারা কার কাছে প্রেরণ করবে? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 190-এর 4 দ্বারা।
যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট বলবে আসামিদেরকে যে আপনারা আমি ব্যতীত অন্য কারো কাছে মামলার কি পাইতে পারেন, বিচার পাইতে পারেন। তখন আসামিগণ যদি বলে যে আমরা অন্য ম্যাজিস্ট্রেটের কাছে বিচার চাই, আবেদন করেন, তাহলে আসামির আবেদন ক্রমে মামলা কি করা হবে, হস্তান্তর করা হবে। 191 ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছা মামলা অন্য আদালতে হস্তান্তর করতে পারেন 192 দ্বারা। কত? 192 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 193 পড়াইছি, যে দায়রা আদালত সরাসরি নালিশের মামলা আমল দরকার নাই, দেওয়া দরকার নেই। 194 দ্বারা বাতিল। ফৌজদারি কার্যবিধির 195 দ্বারা আলোচনার বিষয়বস্তু হবে কিরকম? সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব যদি অবমাননা করে। আইনানুগ কর্তৃত্ব মানে কি? পুলিশ অফিসার ডাকছে, আসে নাই, আদালতে কেউ মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে আদালতে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে অবমাননা হবে না? অবমাননা কয় রকমের? আদালত অবমাননা হলো দুই রকমের। একটা হলো দেওয়ানি অবমাননা, আর একটা হলো কি অবমাননা? ফৌজদারি অবমাননা। আদালত অবমাননা নামে একটা আইন আছে, আমরা এটা পড়বো। ধরেন আদালতকে ভীতি প্রদর্শন, আদালতের কাজে বাধা, আদালতের হুকুম না শোনা, এই ধরনের যে কার্যক্রমগুলো বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এগুলা কি বলা হয়? ফৌজদারি অবমাননা। কি বলা হয়? আদালত অবমাননা আইনের 2 ধারায় সংজ্ঞা দেয়া আছে, এগুলা কি বলা হয়? ফৌজদারি অবমাননা। আর দেওয়ানি অবমাননা কি? দেওয়ানি অবমাননা হলো যে ক্ষেত্রে আপনি আদালতের ডিক্রি বা রায় মানেন নাই, আদালতের রায় মানতেছেন না, ডিক্রি মানতেছেন না, এগুলা কি বলা হবে? কি অবমাননা? এগুলা কি বলা হবে? দেওয়ানি অবমাননা। আচ্ছা, তাহলে এইখানে 195 দ্বারাই কি নালিশি মামলার আলোচনা করতেছি না আমরা? থানায় যে মামলা হবে সেগুলা কিন্তু না। তাহলে নালিশটা কে করবে? সরকারি কর্মচারী, জজ, ম্যাজিস্ট্রেট, যাই হোক, তাদের যদি কেউ আদেশ অমান্য করে তাহলে মামলাটা করতে হবে। সিস্টেমটা কি এটা বলা হচ্ছে যে কিভাবে মামলাটা করতে হয়। তাহলে যে সরকারি কর্মচারী বা তার কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আদালতে কি করা যাবে না, এটা গ্রহণ করবে না। 100 কত দ্বারা? 95। রাষ্ট্রদ্রোহের দায়ে মামলা। রাষ্ট্রদ্রোহ দণ্ডবিধি আইনের একটা অধ্যায় হলো রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত অধ্যায়, দণ্ডবিধি আইনের 6ষ্ঠ অধ্যায়। কত অধ্যায়? 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্রদ্রোহ। দ্বারা হবে দণ্ডবিধি আইনের 121 থেকে, দণ্ডবিধি আইনের 121 থেকে দ্বারা হবে দণ্ডবিধি আইনের 130 ধারা পর্যন্ত। কত ধারা পর্যন্ত? 130 ধারা পর্যন্ত। আচ্ছা, তাহলে রাষ্ট্রদ্রোহ মূল্য যদি অপরাধ কেউ করে, তাহলে রাষ্ট্রদ্রোহের অপরাধের জন্য সাধারণত যদি মামলা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কার অনুমোদন নিতে হবে? সরকার অথবা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমোদন ব্যতীত রাষ্ট্রদ্রোহ অপরাধের বিরুদ্ধে কি করা যাবে না, কোনো মামলা করা যাবে না। ধারা হলো কত? ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারা। তাহলে রাষ্ট্রদ্রোহ অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে মামলা করতে গেলে কার অনুমোদন নিতে হবে? অনুমোদন নিতে হবে কার? ক, সরকারের। সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। রাষ্ট্রদ্রোহ কাকে বলে? রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা হলো দণ্ডবিধি আইনের 124 ধারা। কত ধারা? দণ্ডবিধি আইনের 124 ধারায় রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা দেয়া আছে। নাকি 124-এর ক ধারা? 124 টাইপের ক ধারা। যদি কোনো ব্যক্তি তার কথা দ্বারা, কার্য দ্বারা, যদি কোনো ব্যক্তি তার কথা দ্বারা, কার্য দ্বারা বা কথিত কল্পমূর্তির মাধ্যমে রাষ্ট্র বা সরকার প্রধানের বিরুদ্ধে এমন কোনো কিছু প্রচার করে, লেখালেখি করে, যার দ্বারা রাষ্ট্রের বা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ঘৃণা, অবজ্ঞা এবং বিদ্বেষের সৃষ্টি হয়, তাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ। সংজ্ঞা 124-এর ক দ্বারা, শাস্তিও কত দ্বারা? দণ্ডবিধি আইনের 124-এর ক দ্বারা। সংজ্ঞা 124-এর ক দ্বারা, শাস্তি 124-এর কত দ্বারা? ক দ্বারা। এটা হলো কি? রাষ্ট্রদ্রোহ। আচ্ছা, একটু প্লিজ। তাহলে বলেন, রাষ্ট্রদ্রোহ মানে কয়টা বিষয় সৃষ্টি হবে? 3টা: ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা। ঘৃণা, বিদ্বেষ আর কি? অবজ্ঞা। কার দ্বারা? কথার দ্বারা, কার্যের দ্বারা। কার বিরুদ্ধে? সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি হয়, 2 নম্বরটা দেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা অপরাধটার নাম হবে কি? রাষ্ট্রদ্রোহ। দণ্ডবিধি আইন 124-এর ক দ্বারা। এখন এই রাষ্ট্রদ্রোহের অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার বিরুদ্ধে মামলা কে আপনি করতে পারবেন? আমি করতে পারবো? যে ইচ্ছা সেই করতে পারবে না। এই মামলা করতে গেলে এখানে এই ক্ষেত্রে কি করতে হবে? আপনার সরকার বা সরকারের নিকট থেকে দেয়া কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনের
সরি, ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারা। ক ধারা? 196 ধারা। জাস্ট মিনিট। আচ্ছা, যা বলতেছিলাম, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 196, এটা কিন্তু বারবার আসা প্রশ্ন, বিশেষ করে এএসআই থেকে কি আসছে? সাব ইন্সপেক্টর পদে। এএসআই থেকে সাব ইন্সপেক্টর। রাষ্ট্রদ্রোহ বলতে কি বুঝেন? রাষ্ট্রদ্রোহের শাস্তি নিরূপণ করুন। রাষ্ট্রদ্রোহের যে প্রথম ধারা, দণ্ডবিধির 10টা ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। কয়টা ধারা জানেন? দণ্ডবিধির মৃত্যুদণ্ডের ধারা কয়টা আছে? কে বলতে পারবেন? 10টা ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার ভিতরে সর্বপ্রথম মৃত্যুদণ্ডের ধারা কোনটা? সর্বপ্রথম মৃত্যুদণ্ডের দ্বারা হলো রাষ্ট্রদ্রোহের। যদি কোনো ব্যক্তি রাষ্ট্র, এই বছর প্রশ্ন হয়েছে 25 সালের পরীক্ষায়, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধের উদ্যোগ অথবা সহায়তা করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। 121 ধারা। দণ্ডবিধি আইনের 10টা ধারায় যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কয়টা ধারায় বলতে পারবেন? দণ্ডবিধি আইনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কয়টা ধারায়? 55টা ধারায়। 55টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, দেওয়া যায়। দণ্ডবিধি আইনের 19টা ধারায় বিনাশ্রম কারাদণ্ড হয়। দণ্ডবিধি আইনের 11টা ধারায় শুধুমাত্র জরিমানা দণ্ড প্রদান করা হয়, অর্থ কারাদণ্ড না। কি না? কারাদণ্ড না। 11টা ধারায় শুধুমাত্র জরিমানা দণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হয়। আচ্ছা, এগুলো আমরা দণ্ডবিধিতে গিয়ে পড়বো, এগুলো আমাদের এখন আলোচনার বিষয় না। আজকে আমরা অনেকগুলো দ্বারা আলোচনা করবো ইনশাল্লাহ। রোজার মাস তো বরকত হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি ভাববেন যে বরকত হচ্ছে, পাবেন ইনশাল্লাহ এগুলা। আচ্ছা, তাহলে দণ্ডবিধি আইনের 196 দ্বারা কিসের মামলা? সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা, কোনো বিবাহ সম্পর্কিত অপরাধের দায়ে মামলা, রাষ্ট্রদ্রোহের মামলা। রাষ্ট্রদ্রোহের মামলা। ধারা কত? 196। 196 ক হলো অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে মামলা। কিসের মামলা? অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র দণ্ডবিধি আইনের একটা অধ্যায় আছে, দণ্ডবিধি আইনের 5-এর শ টাইপেন ক, দুইটা ধারা। 120-এর শ টাইপেন ক দ্বারা, আর একটা হলো 120-এর শ টাইপেন খ। একটা হলো সংজ্ঞার দ্বারা, একটা হলো শাস্তির দ্বারা। এই অপরাধমূলক ষড়যন্ত্র। আরেকটা ষড়যন্ত্র হতে পারে যে 196 দ্বারা যে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের জন্য যদি কোনো ব্যক্তি কি করে? ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি কত দ্বারা বলতে পারবেন? দণ্ডবিধি আইনের রাষ্ট্রদ্রোহের অপরাধের জন্য যদি কেউ, রাষ্ট্রদ্রোহের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 121 শ টাইপেন ক দ্বারা। 121 কত দ্বারা? শ টাইপেন ক দ্বারা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ সহায়তার জন্য 121। 121 ধারার অপরাধের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 121 শ টাইপেন ক দ্বারা, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাই হোক, তাহলে দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধির 196 কর আলোচনার বিষয়বস্তু হলো কি? অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে মামলা করতে গেলে কার অনুমোদন নিতে হবে? আগেরটার মতোই। তা আগেরটার মতো মানে কি বলেন তো? আগেরটার মতো মানে কি? সরকার বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমোদন ব্যতীত কি করা যাবে না? এই ধরনের মামলা করা যাবে না। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 196 শ টাইপেন ক ধারা। শুধু ধারার এই জায়গাগুলো মনে রাখেন, আমরা প্রশ্ন পড়ানোর সময় এগুলো ব্যাখ্যামূলক কিছু উদাহরণ দিয়ে আলোচনা করব। এখন যেহেতু প্রশ্নের আলোচনা আমাদের আসতেছে না, ধারা পড়তেছি, এই ধারার জায়গাগুলো শুধু মনে রাখেন। ফৌজদারি কার্যবিধি আইনের 197 ধারা। সরকারি কর্মচারীরা আইনানুগ কাজ করতে গিয়ে অপরাধ হয়ে যায় না? হয় কি না? সরকারি কর্মচারী কোনো আইনানুগ কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠন করে ফেলে, তাহলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে কি মামলা হবে না? হবে কি না? হবে। তাহলে কার অনুমোদন নিতে হবে? সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর। ক, এই সরকারি কর্মচারীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। খ, সরকারি কর্মচারীর পরিবারের। গ, নাকি সরকারের? কার? তাহলে সরকারের। কার অনুমোদন নিতে হবে? সরকারের অনুমোদন নিতে হবে। এটা কিন্তু অনেকবার আসা এমসিকিউ প্রশ্ন। তাহলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত এগুলা অনেক আলোচনা আছে, বুঝছেন?
পুলিশ এটা রক্ষা কবচ আছে, পুলিশ প্রবিধানে একটা সরকারি কর্মচারীদের রক্ষা কবচ সম্পর্কিত কয়েকটা বিধি আছে, বলতে পারবেন এই বিধিগুলো কোথায়? যে সরকারি কর্মচারীদের রক্ষা কবচ, পুলিশ প্রবিধানের 98 বিধি, পুলিশ প্রবিধানের 99 বিধি, পুলিশ প্রবিধানের আপনার 100 বিধি, 101 বিধি। এই যে এই বিধি জায়গাগুলোতে আপনার সরকারি কর্মচারীদের রক্ষা কবচ সম্পর্কিত আলোচনা আছে। যেমন সরকারি কর্মচারী যদি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে যায়, তাহলে তার পক্ষে মামলা পরিচালনা কে করবেন? যদি সরকারি কর্মচারী আইনানুগ কাজ করতে গিয়ে এরকম হয়, তার পক্ষে সরকারি কি করবেন? মামলা পরিচালনা করবেন। বা যদি ব্যক্তি চাই যে আমি নিজে মামলা পরিচালনা করব, তাহলে সরকার তার কি করবেন? ব্যয়ভারটা বহন করবেন। এখানে আরো অনেক কথা আছে, যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে যদি দেওয়ানি প্রকৃতির হয়ে থাকে, তাহলে দেওয়ানি কার্যবিধি আইনের 80 ধারা অনুসারে, কত ধারা? দেওয়ানি কার্যবিধির 80 ধারা অনুসারে নোটিশ প্রদান না করে মামলা করা যাবে না। আর কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির 197 ধারা, পুলিশ আইনের 42 43 ধারার বিধান অনুসরণ না করে তার বিরুদ্ধে কি করা যাবে না? মামলা মোকদ্দমা করা যাবে না। মানে অর্থাৎ এই বিধিগুলো পুলিশের রক্ষা কবচ সম্পর্কিত আলোচনা আছে। এরপর আপনার আরেকটা আইনের ক্ষেত্রে আছে এখানে, যে আপনার আদালত অবমাননা আইনের ক্ষেত্রেও এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করা সংক্রান্ত বিধানের প্রয়োগ এখানে দেয়া আছে। যাই হোক, আমরা এত লম্বা করবো না। 197 ধারার মূল আলোচনাগুলো হলো এটা। কিছু মাইনর অ্যাক্টের জায়গা আছে বা প্রবিধান আছে, যেগুলো আমরা কি করতে হবে? ফৌজদারির সাথে অ্যাড করতে হবে। আর বাকি কিছু ডিফিকাল্ট মাইনর অ্যাক্ট আছে, প্রবিধান আছে, এগুলো আমরা যখন প্রবিধান পড়বো তখন ফৌজদারির সাথে অ্যাড করবো। নাহলে এটা অনেকের জন্য কি হয়ে যাবে? লোড হয়ে যাবে। ফৌজদারি কার্যবিধির 197 ধারার আলোচনার মূল বিষয়বস্তু হলো কি? সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা। কি মামলা? আপনি বাড়িতে গিয়ে অপরাধ করছেন, এই মামলা। বাড়িতে গিয়ে কাউকে আঘাত করছেন, এই মামলা। আপনি আইনানুগ ডিউটি বা কার্য সম্পাদন করতে গিয়ে কোনো অভিযুক্ত হয়ে গেছেন, তাহলে এই মামলা করতে গেলে কার অনুমোদন নিতে হবে? সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মচারীর বিরুদ্ধে কি করা যাবে না? মামলা করা যাবে না। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 100 কত ধারা? 97 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী সিম্পল কথা মনে রাখবেন, রাষ্ট্রদ্রোহের মামলা ধারা কত? 196। সরকার বা সরকারি কর্মকর্তার অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে মামলা 196 টাইপের ক ধারা। সরকারি কর্মচারী আইনানুগ কর্তৃত্ব অবমাননা, সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গিয়া কি হয়ে গেছে? অভিযুক্ত হয়ে গেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা কি করতে হবে? তাহলে সরকারের অনুমোদন নিতে হবে। এই সম্পর্কিত সরকারি চাকরি আইনে গিয়ে আমরা বিশদ আলোচনা পাবো। কি? সরকারি চাকরি আইনে গিয়েও এই সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। আচ্ছা, 198 এখানে তিনটা বিষয়: চুক্তিভঙ্গ, বিবাহ এবং মানহানি সম্পর্কিত অপরাধের দায়ে মামলা। অর্থাৎ দণ্ডবিধির তিনটা অধ্যায়, 19 নম্বর অধ্যায় হলো চুক্তিভঙ্গ, 20 নম্বর অধ্যায় হলো বিবাহ সম্পর্কিত, দণ্ডবিধি আইনের 21 নম্বর অধ্যায় হলো মানহানি সম্পর্কিত। কি সম্পর্কিত? মানহানি। তাহলে 19 নম্বর অধ্যায় একটা ধারায় আছে চুক্তিভঙ্গ। যেমন ধরেন আপনার নাম হলো কি? কামরুল। তাহলে আপনাকে আমি দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত হইলাম, বা কোনো কারণে আপনার ভরণ পোষণ বা আপনার সেবা যত্ন করার দায়িত্ব কার? শরীফুলের। এখন আমি যদি আমার এই দায়িত্বটা পালন না করি, তাহলে কামরুল আমার বিরুদ্ধে কিভাবে নালিশটা করবে? একটা ধারা দণ্ডবিধি আইনের এই অধ্যায় একটা ধারায় আছে খুব সম্ভবত, দণ্ডবিধি আইনের 491 বা 92 একটা ধারা আছে এখানে। আচ্ছা, 91, তাই না? আচ্ছা, এরপরে হলো আপনার বিবাহ সম্পর্কিত অধ্যায়, 92 ধারা বাতিল। বিবাহ সম্পর্কিত অধ্যায় দণ্ডবিধি আইনের ধারা আছে 93, 94, 95, 96, 97, 98 এবং 99। কয়টা ধারা? বিবাহ সম্পর্কিত অধ্যায়ের দ্বারা হলো 93, 94, 95, 96, 97, 98, 98, চারটা ধারা। ছয়টা ধারা, সরি, ছয়টা ধারা হলো বিবাহ সম্পর্কিত অধ্যায়। বিবাহ সম্পর্কিত অধ্যায়গুলা কি? 493 বলতেছে যদি কোনো ব্যক্তি প্রতারণামূলক বিবাহের মাধ্যমে কারোর সাথে কি করে? যৌন সঙ্গম করে, মানে বিয়ে আসলে করে নাই। প্রশ্ন হয়েছে না এই বছর, যে এই মৌলবীর মাধ্যমে কি করছে? বিয়ে করছে, পরবর্তীতে কি জানাইছে? অস্বীকৃতি জানাইছে। মানে আসলে বিয়ে করে নাই, প্রতারণামূলক বিবাহ করছে তার সাথে কোনো ধরনের যৌন সঙ্গম করার জন্য, বা এই উদ্দেশ্য নিয়ে। এটা হলো 493 ধারায় শাস্তি। 494 ধারায় বলতেছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রী কি আছে, জীবিত জীবিত আছে, বা স্বামী জীবিত আছে, স্বামী স্ত্রী জীবদ্দশায় যদি কেউ আবার বিবাহ করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধির কত ধারায়? 494 ধারায়।
তবে তার এখানে আবার ব্যতিক্রম আছে। ধরেন স্বামী স্ত্রী 7 বছর কোনো খোঁজ খবর নাই, আপনি স্বামী মিয়া, আপনি স্ত্রী 7 বছর ধরে আপনার সাথে কোনো যোগাযোগ নাই, তার সম্পর্কে কোনো খোঁজ খবর নাই, তাহলে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন। 94 ধারা দায় থেকে কি পাবেন? রেহাই পাবেন। 495 ধারা বলতেছে পূর্বের বিবাহ গোপন রেখে আবার নতুন করে বিয়ে করছে। আছে না আমাদের দেশে অপরাধটা? কি করছে? পূর্বে স্ত্রী আছে, বউ আছে, বিবাহ গোপন রেখে নতুন করে আরো 2-4টা করছে, যেখানে যায় এখানে বিয়ে করে। পাইছেন না এরকম? যেখানে যায় এখানেই তার বউ। কিছুদিন আগে বন বিভাগের এক কর্মকর্তা দেখছেন না, তার 24টা না কয়টা বউ, যেখানে চাকরি করে এখানে তার বউ। তাহলে আগে তার স্ত্রী, বিয়ে কি রাখছে? গোপন রাখছে। তাহলে শাস্তি কত দ্বারা? 495 ধারা। আর 496 ধারা হচ্ছে প্রতারণামূলক বিবাহ অনুষ্ঠানের বান করা। কি করা? এগুলো বলতেছি কেন, কারণ এই ধারাটা বোঝার জন্য। দণ্ডবিধি থেকে আবার পড়বো। 496 বলতেছে প্রতারণামূলক বিবাহ অনুষ্ঠানের বান করা। আসলে বিয়ে বিবাহ অনুষ্ঠান উদযাপন করছে, দেখাইছেন বিশাল বড় উৎসব অনুষ্ঠান, তোমার আর আমার বিবাহ। আসলে এখানে প্রকৃত পক্ষে কোনো কি হচ্ছে না, বিবাহ হচ্ছে না। বুঝছেন? এই যে মৌলবীটাকে বিয়ে পড়ায় লাইছেন, আসলে এটা কোনো বিবাহ না, প্রতারণা, ফাঁকি দিচ্ছেন। কত হইলো? 96। তাহলে আর 97 হলো ব্যভিচার। অর্থাৎ একজনের স্ত্রীর সাথে অন্য কোনো ব্যক্তি যদি কি করে, যৌন সঙ্গম করে, কার অনুমতি ছাড়া? কার অনুমতি ছাড়া? স্বামীর অনুমতি ছাড়া। তাহলে এখানে অপরাধীকে বলেন তো? যেটা কি আমরা যদি একদম বর্তমান ভাষায় বলি, যেটা আপনারা সবাই শুনবেন এক কথা বললে, যেটা বেবিচার আইনের ভাষায় কি বলে, এটাকে পরকীয়ার অপরাধ বলে যেটাকে। এরকম নন একটা? তাহলে নারী লোকটি অবশ্যই কি হইতে হবে? বিবাহিত হইতে হবে, আরেকজনের স্ত্রী হইতে হবে। আরেকজন ব্যক্তি এসে তার সাথে কি করলো? যৌন সঙ্গম করলো। এখানে অপরাধীকে বলেন তো? অপরাধীকে? কয়জন অপরাধী? আইনের ভাষায় অপরাধী হলো কে? যে বেচারা স্বামী, সে তো কোনো অপরাধী না, সে তো ভিকটিম। তাহলে প্ররোচনা বা এটা এই ফৌজদারির 100 এই ধারার আলোচনা আসবে, 199 ধারা আলোচনার প্রেক্ষাপটে আসবে। ব্যভিচারের অপরাধে ভিকটিম কয়জন হয় বলেন তো? ব্যভিচার বা পরকীয়ার অপরাধে ভিকটিম কয়জন হয়? একজন, দুইজন, না তিনজন? আইনের ভাষায় ভিকটিম হবে একজন। কে? ওই স্বামী। স্ত্রী তো জেনে বুঝে সম্মতি সহকারে তার সাথে প্রেম করতেছে, করতেছে না? তাহলে ভিকটিম কে? তার স্বামী কিন্তু। এবং আইনের ভাষায় এখানে নারী লোকটিকে অপরাধের দায় থেকে কি দেওয়া হয়েছে? অব্যাহতি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে একজন হলো কি ভিকটিম, কে? স্বামী। আরেকজন হলো কি অপরাধী, কে? যে এই যে আরেকটা পুরুষ, পরপুরুষ। আর মাঝখানে অব্যাহতি দেওয়া হয়েছে কাকে? ওই নারীটিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বলবেন এটা আবার কেন? এটা আইনের ভাষা, কিন্তু অন্য আইনে কিন্তু বিপদ খবর আছে, তার আবার বিপদ আছে। ইসলামিক আইন, শরিয়া আইনে, অনেক আইনে তার শাস্তি আছে, অনেক ভয়ানক শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা, এ হলো একটা। তার মানে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্ত্রীর সাথে ওই ব্যক্তির অনুমতি ছাড়া যদি যৌন সঙ্গম করে, তবে সেটা কি? ব্যভিচার। ধারা কত? 497। আর 498 কি জানেন? 498 হলো যদি কোনো ব্যক্তি কোনো বিবাহিত স্ত্রীকে, মানে কাকে? বিবাহিত কোনো নারীকে, কোনো বিবাহিত নারীকে কি করে? যৌন সঙ্গম বা কোনো অবৈধ উদ্দেশ্যে তাকে কি করে? অপহরণ বা প্রতারণামূলক ভাবে অপহরণ বা কি করে? প্রলুব্ধকরণ করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধানে 498 ধারা। এই হলো 6টা ধারা। এখন এই 6টা ধারা নিয়ে এই 93, 94, 95, 96 এর জন্য আলোচনা হলো 198। বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এর পরবর্তী আরেকটা অধ্যায়, 21 নম্বর অধ্যায়, মানহানি, ডিফামেশন। দণ্ডবিধি 499, দণ্ডবিধি আইনের 500, 501, 502। এই ধারাগুলা কি? মানহানির অপরাধ। কি অপরাধ? মানহানির অপরাধ। তাহলে দণ্ডবিধি আইনের 19, 20, 21 চুক্তিভঙ্গ, বিবাহ এবং মানহানি সম্পর্কিত অপরাধের দায়ে যদি কেউ নালিশ করতে চায়, নালিশি মামলা করতে চায়, মামলাটা কার করতে হবে? সংশ্লিষ্ট যে ভিকটিম, ভিকটিমকে করতে হবে। এবং এই ভিকটিম যদি তিনি নারী হয়ে থাকেন এবং তিনি পর্দানশীল হয়ে থাকেন, যিনি সামাজিক রীতিনীতি অনুসারে পুরুষের সামনে যাবে না, তাহলে তার অভিভাবক যারা আছে তারাও কি করতে পারবে? এটা করতে পারবে। এবং যদি 494 দ্বারা এরকম হয়ে থাকে যে কোনো ব্যক্তি স্বামীর অনুমতি না নিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলছে, আর ওই ব্যক্তি যদি সেনা ও বিমান বাহিনীতে চাকরি করার জন্য ছুটি না পায়, তাহলে তার অন্য কোনো অভিভাবক বা আত্মীয় স্বজন কি করতে পারবে? এই নালিশটা করতে পারবে। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 198 ধারা। কত ধারা? 198। আরো কথা আছে অনেক, আমরা শুধু মূল কথাটা বলতেছি। যে প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে যে তুই অধ্যায় থেকে রাষ্ট্রদ্রোহের মামলা কিভাবে করবেন, প্রশ্ন হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করার পদ্ধতি কি,
প্রশ্ন আসছে, হয়তো আগামী বছর প্রশ্ন আসবে যে বিবাহ সম্পর্কিত অপরাধের অথবা চুক্তিভঙ্গের অপরাধের অথবা মানহানির অপরাধের মামলা রুজু করার বা নালিশ করার বা অভিযোগ করার প্রসেসটা কি। তাহলে প্রথমে বলবেন সংশ্লিষ্ট ভিকটিম করবে। কে করবে? সংশ্লিষ্ট ভিকটিম। তবে যদি তিনি নারী হয়ে থাকেন, পদ্মাশীল হয়ে থাকেন, অন্য অভিভাবক করতে পারবেন। যদি তার স্বামীর পুরো 18 বছরের কম বয়স্ক হয়ে থাকে, তাহলে তার স্বামীর বয়স কত? 18 বছরের কম, বা সে জড়বুদ্ধি সম্পন্ন পাগল, তাহলেও অন্য ব্যক্তি করলেও আদালত এটা গ্রহণ করবেন। আর তার স্বামী সেনা নৌ বিমান বাহিনীতে চাকরি করার জন্য, কোনটা 494 এর জন্য, যদি সে ছুটি না পায়, তাহলে সেই ক্ষেত্রে তার অন্য অভিভাবকও যদি নালিশ করতে চায়, আদালত কি করবেন? নালিশি মামলা হিসেবে এটা আমলে গ্রহণ করবেন। ধারা কত? দণ্ড ফৌজদারি কার্যবিধানের 198 ধারা। তাহলে 198 ধারা কয় ধরনের অপরাধের মামলা সংক্রান্ত করার বিধান? এক ধরনের, দুই ধরনের, নাকি তিন ধরনের? সাধারণত তিনটা ধরন। একটা হলো চুক্তিভঙ্গ, একটা হলো বিবাহ সম্পর্কিত অপরাধ, আর একটা হলো কি? মানহানি সম্পর্কিত অপরাধ। কি সম্পর্কিত? মানহানি সম্পর্কিত অপরাধ। আচ্ছা, মানহানি বুঝেন তো? যদি কোনো ব্যক্তি কথা দ্বারা, কার্য দ্বারা, লিখনির দ্বারা, কল্পমূর্তির মাধ্যমে অপর কোনো ব্যক্তির কি করে? সুনাম নষ্ট করে, তবে তাকে কি বলা হয়? মানহানি বলা হয়। সংজ্ঞা হলো দণ্ডবিধির 499 দ্বারা, শাস্তি হলো কত দ্বারা? 500 দ্বারা। আবার মানহানি মানহানি হিসেবে গণ্য হয় না কয়টা ক্ষেত্রে? কে বলতে পারবেন? মানহানি করলেও মানহানি হবে না কয়টা ক্ষেত্রে? পারবেন না অনেকেই? 10টা ক্ষেত্রে, হ্যাঁ অনেকে পারবেন। যে মানহানি করলেও মানহানি হয় না, এটা হলো মানহানির ব্যতিক্রম। মানহানির কি? অনেকবার হওয়া প্রশ্ন, কনস্টেবল থেকে এসআই পদে হয়েছে, এসআই থেকে সাব ইন্সপেক্টর পদে একাধিকবার এই প্রশ্ন হয়েছে যে কোন ক্ষেত্রে ব্যক্তির সুনাম নষ্ট করলেও তা মানহানি হিসেবে গণ্য নয়। অর্থাৎ মানহানির যে 10টা ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো কি করতে হবে? লিখতে হবে। যাই হোক, এগুলো দণ্ডবিধির আলোচনা, তখন কি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসলো, মানহানি কাকে বলে? আপনি দিলেন 499। মানহানির ব্যতিক্রম সমূহ কি? 499 দ্বারা 10টা লিখলেন। মানহানির অপরাধের মামলা দায়ের সংক্রান্ত বিধান লিখুন, বা মামলা কে করতে পারে, তখন কোন ধারায় চলে আসতে হবে? ফৌজদারি কার্যবিধির 198 ধারায় চলে আসতে হবে। আচ্ছা, এখন তাহলে 19, 20, 21 তিনটা অধ্যায়ের মামলা সংক্রান্ত বা নালিশ করার বিধান 198। এখন 199 ধারায় বলতেছে দণ্ডবিধির 497 এবং 498 দ্বারা। যদি বুঝে থাকেন তাহলে আপনারা উত্তর দিবেন যে এই 199, 198 দ্বারাতে তিনটা অধ্যায়ের আলোচনা মামলা করার বিধান, আর 199 দ্বারাতে দুইটা দ্বারা আসছে, 497, 498। এগুলো কি 19 নম্বর অধ্যায়ের আলোচনা আসছে, নাকি 20 নম্বর বিবাহ অধ্যায়ের আলোচনা আসছে, নাকি 21 নম্বর মানহানির অধ্যায়ের আলোচনা আসছে? উত্তর হলো 20 নম্বর অধ্যায় বিবাহ সম্পর্কিত অপরাধের আলোচনা আসছে। কোন দুইটা দ্বারা নিয়া? 497, 498। তাহলে 497 দ্বারা 98 দ্বারা ভিকটিমকে জানেন? ভিকটিমকে, ভিকটিম হবে তার স্বামী, অথবা এই নারীর যে অভিভাবক তারাই হবে ভিকটিম। নারীর যে অভিভাবক অথবা স্বামী তারাই কি হবে? ভিকটিম। অর্থাৎ ব্যভিচার এবং বিবাহিত নারীকে যদি কেউ ফুসলায় নিয়ে চলে যায়, তাহলে ব্যভিচারের শাস্তি কত দ্বারা? 97, 497। বিবাহিত নারীকে ফুসলায় নিয়ে চলে গেছে, ধারা কত? 498। তাহলে এই দুইটা ধারার ক্ষেত্রে ভিকটিমকে ধরেন সাধারণত তার কি? স্বামী। তাহলে এই নালিশটা করতে গেলে কাকে করতে হবে? তার স্বামীকে করতে হবে। কিন্তু তার স্বামী যদি বয়স 18 বছরের কম হয়, যদি জড়বুদ্ধি সম্পন্ন হয়, অথবা উন্মাদ বা পাগল হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামীর পরিবর্তে তার শ্বশুর বা অন্য ব্যক্তিও কি করতে পারবেন? আদালতে গিয়া নালিশ করতে পারবেন। আর যদি তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করার জন্য ছুটি না পায়, সেনাবাহিনীতে চাকরি করে বউ ব্যভিচারে জড়ায় গেছে, অথবা আরেকজন ফুসলায় নিয়ে চলে গেছে, সে ভিকটিম না? তাহলে সে কি করতে পারবে? ছুটি পায় নাই, তাহলে অন্য ব্যক্তিকেও কি করতে পারবে? এই সম্পর্কে নালিশ করতে করতে পারবে, বা আদালত তার অভিযোগটা কি করবে? গ্রহণ করবে। ধারা কত? 199। এখন বলবেন এগুলো পড়তেছি কি কাজে লাগবে? ধরেন আজকে গিয়ে পরীক্ষা দেখেন এমসিকিউ প্রশ্ন পাইলেন, ক্লাস শেষে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, কিন্তু সবাই পরীক্ষা দিবেন, ঠিক আছে? ক্লাস শেষে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন দিব, সবাই পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধরেন যে ব্যভিচারের ক্ষেত্রে যদি তার স্বামী ভিকটিম হয়, তাহলে তার স্বামী যদি আদালতে অভিযোগ করতে যায়, তাহলে স্বামীর বয়স কত বছরের উপর হইতে হবে? প্রশ্ন আসতে পারে না? কত বছর উপর হইতে হবে? প্রশ্ন হল 18 বছর উপর হইতে হবে। কি হইতে হবে? 18 বছর উপরে না হইলে সে আদালতে গিয়া
তার স্ত্রীর পরকীয়ার অপরাধের বা আরেকজনের সাথে চলে গেছে এই অপরাধের অভিযোগ সে করতে পারবে না। আর কেন পারবে না? উন্মাদ বা পাগল হইলেও সে পারবে না। বুঝছেন? ধারা কত? 199 ধারা। কত? 199। আমি কিন্তু খুব বেশি সময় দিচ্ছি না এই ধারাগুলাতে, কারণ এইগুলা হচ্ছে গা মানে এমসিকিউ প্রশ্নের জন্য খুবই জরুরি। যদি হঠাৎ করে মাঝখানে প্রশ্নের মাঝখানে দিয়ে দেয়, প্রতি বছর দিচ্ছে গেফে গেফে, এই জন্য এই জায়গাগুলো নিতে হবে। তাহলে আপনারা বলেন, রাষ্ট্রদ্রোহের দায়ে মামলা সরকার বা সরকারের নিকট থেকে অনুমোদিত কর্মকর্তার অনুমোদন নিতে হবে। ধারা কত? 196। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 196 ক। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গিয়া অভিযুক্ত হয়ে গেলে মামলা করার বিধান সরকারের অনুমোদন নিতে হবে। ধারা কত? 197। চুক্তিভঙ্গ, বিবাহ, মানহানি সম্পর্কিত অপরাধের অভিযোগ বা নালিশ 198। ব্যভিচার এবং বিবাহিত নারীকে ফুসলায় নিয়ে দেওয়ার দায়ে মামলা 199। 99 শ টাইপের ক খ আছে, এই দুইটা লাগবে না আমাদের। 99 শ টাইপের ক খ আছে, এগুলোর দরকার নাই। ফৌজদারি কার্যবিধানের 200 ধারা। ফৌজদারি কার্যবিধানের 200 ধারা হলো জবানবন্দি গ্রহণ। কার? বাদী সাক্ষীর জবানবন্দি। কোন মামলার ক্ষেত্রে? নালিশি মামলার ক্ষেত্রে। আগে একটা জবানবন্দি কিন্তু আমরা পড়ে আসছি পুলিশি মামলার ক্ষেত্রে, মনে আছে? মনে আছে নাজিমুদ্দিন ভাই, বাগেরহাট? একটা মামলা কিন্তু একটা কিন্তু বাদীর জবানবন্দি ছিল বা সাক্ষীর জবানবন্দি। কত দ্বারা? ফৌজদারি কার্যবিধির 160 দ্বারা ডাকা হয়, 161 দ্বারা তাদের কি করা হয়? জবানবন্দি গ্রহণ করা হয়। মনে আছে? কোন মামলার ক্ষেত্রে? পুলিশি মামলার ক্ষেত্রে। এখন নালিশি মামলা ম্যাজিস্ট্রেট যখন আমলে গ্রহণ করছে, তখন বাদী যদি, যে বাদী বা ফরিয়াদি, যদি ফরিয়াদি থাকে এবং যদি সাক্ষী থাকে, তাহলে তাদের জবানবন্দি গ্রহণ করতে হবে ফৌজদারি কার্যবিধানের কত দ্বারা? 200 দ্বারা। কত দ্বারা? 200 দ্বারা। তাহলে ফৌজদারি কার্যবিধানের 200 দ্বারা জবানবন্দি কার? বাদী হইতে পারে, সাক্ষী হইতে পারে। আচ্ছা, এটা পার্থক্য করাই দিই, 161 আর 200 দ্বারা। পরবর্তী থেকে কিন্তু প্যাচ লাগবে। ফৌজদারিতে 4টা শব্দ নিয়ে প্যাচ লাগবে। বাদীর জবানবন্দি, ভালো করে লক্ষ্য করেন। বাদীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের, বা সাক্ষীর জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 161 দ্বারা। বোঝার চেষ্টা করেন। নালিশি মামলার ক্ষেত্রে বাদী বা সাক্ষীর জবানবন্দি 200 দ্বারা। আসামির জবানবন্দি কত দ্বারা? আসামির জবানবন্দি, আসামির জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 342 দ্বারা। এগুলো অনেকের প্যাচ লাগে কিন্তু। আসামির জবানবন্দি হবে ফৌজদারির 342 দ্বারা। আর আসামির বিবৃতি বা স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধি আইনের 164 দ্বারা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, 4টা জায়গা। আমি পরীক্ষা নেই কিন্তু এগুলো, পরে আপনারা প্যাচ লাগাই দেন অনেকেই। আবার লক্ষ্য করেন, 161 দ্বারা হলো সাক্ষীর জবানবন্দি, পড়ছি না আমরা? পড়ছি। 164 দ্বারা হলো আসামির স্বীকারোক্তি বা বিবৃতি, যেটা লিপিবদ্ধ করার পদ্ধতি কত? 364। আজকে 200 দ্বারা এটা কার? বাদী এবং সাক্ষী নালিশি মামলার ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ। আরেকটা পড়ব 342 দ্বারা, কার জবানবন্দি? আসামির জবানবন্দি। কি? আসামির জবানবন্দি। আচ্ছা, তাহলে 200 দ্বারা এবং 161 দ্বারা পার্থক্য কি? 161 দ্বারা জবানবন্দি পুলিশ অফিসার কর্তৃক গ্রহণ করা হয়, 200 দ্বারা জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণ করা হয়। আচ্ছা, 161 দ্বারার জবানবন্দি সাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য, 200 দ্বারার জবানবন্দি বাদী এবং সাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। 161 দ্বারার জবানবন্দি সাধারণত পুলিশি মামলার ক্ষেত্রে ঘটে থাকে, 200 দ্বারার জবানবন্দি নালিশি মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রযোজ্য হয়ে থাকে, অর্থাৎ নালিশি মামলার ক্ষেত্রে হয়। 161 দ্বারার জবানবন্দিতে সাক্ষীর কোনো স্বাক্ষর নেওয়ার প্রয়োজন হয়? হয় না। 161 দ্বারাতে স্বাক্ষর নেন আলাউদ্দি ভাই? 161 দ্বারাতে স্বাক্ষর নেওয়া হয় না। 200 দ্বারাতে কি করতে হবে? বাদী সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। 161 দ্বারা জবানবন্দিতে কোনো শপথ গ্রহণের প্রয়োজন নাই। শপথ করাইতে হয়? 161 দ্বারা জবানবন্দিতে শপথ গ্রহণ করাইতে হয় না। 200 দ্বারা জবানবন্দিতে কি করাইতে হয়? শপথ গ্রহণ করাইতে হয়। যদি পরীক্ষার প্রশ্ন আসে, ফৌজদারি কার্যবিধি 161 দ্বারা এবং 200 দ্বারা জবানবন্দির পার্থক্য লিখুন। পারবেন এখন? পারবেন? একটা পুলিশি মামলা, একটা নালিশি মামলা। একটা পুলিশে নিবে আর একটা ম্যাজিস্ট্রেটে। একটা সাক্ষীরা স্বাক্ষর করবে না, আরেকটাতে স্বাক্ষর করবে। একটাতে শপথ গ্রহণ করার প্রয়োজন নাই, আরেকটাতে শপথ গ্রহণ করতে হবে। একটা শুধু সাক্ষীর জন্য, আরেকটা বাদী এবং সাক্ষী উভয়ের জন্য প্রযোজ্য হতে
পারে। বুঝাইতে পারছি? তাহলে ফৌজদারি কার্যবিধানে 200 ধারা এই যে জবানবন্দিটা গ্রহণ করলো, মামলা যেহেতু আমলে গ্রহণ করলো, তাহলে তাদের জবানবন্দি কি করতে হবে? অবশ্যই নিতে হবে, ফৌজদারি কার্যবিধির 200 ধারা। এখন এখানে আরেকটু গভীরে দিয়ে দিই, যদি নিতে পারেন খুব ভালো হবে। তাহলে 200 ধারা কি জবানবন্দি গ্রহণ করা হয়েছে নাকি গ্রহণ করা থেকে বিরত থাকা হয়েছে? বলেন তো। জবানবন্দি নেওয়া হয়েছে না? নেওয়া হলো। এবং 3টা ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। যদি প্রশ্ন আসে যে নালিশি মামলার ক্ষেত্রে কখন বাদী বা ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, এমসিকিউ প্রশ্ন, কয়টা ক্ষেত্রে প্রয়োজন নাই? লিখবেন 3টা ক্ষেত্রে প্রয়োজন নাই। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে নালিশি মামলার ক্ষেত্রে বাদী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। কি কি 3টা ক্ষেত্র? প্রথম ক্ষেত্র, বই বন্ধ করেন। বই, নোট শুটে, হেড নোট, এগুলো সব বন্ধ। ক্লাস নেন আগে। ধরেন মামলা, আমি ম্যাজিস্ট্রেট শরীফুল, মামলা আমার কাছে থাকবে না। মামলা আমি কার কাছে দিয়ে দিব? জাকারিয়া শান্তর কাছে দিয়ে দিব, মামলা হস্তান্তর করে অন্য ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ওই ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করবে। আমার জবানবন্দি গ্রহণ করার কি নাই? প্রয়োজন নাই। একটা ক্ষেত্র। তাহলে আমি যদি মামলা হস্তান্তর করে দিই, আমার আর জবানবন্দি গ্রহণ করার কি নয়? প্রয়োজন নাই। দ্বিতীয়ত, এই নালিশি মামলার ক্ষেত্রে যিনি বাদী বা ফরিয়াদি, সে একজন সরকারি কর্মচারী। সে একজন কি? সরকারি কর্মচারী। তাহলে তার জবানবন্দি গ্রহণ করার কি নাই? প্রয়োজন নাই। কয়টা গেল? 2টা। তৃতীয়ত, মামলা যে আমার কাছে আসছে, আমি দেখছি মামলা আগে আরেক ম্যাজিস্ট্রেটের কাছে ছিল। কি ছিল? আরেক ম্যাজিস্ট্রেটের কাছে ছিল। তিনি অলরেডি জবানবন্দি গ্রহণ করে ফেলছে। তাহলে আমার আর এই বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এ হলো 3টা ক্ষেত্র। কে বলতে পারবেন? পারবেন? যে নালিশি মামলার ক্ষেত্রে 200 ধারায় বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হয়, এর কোনো ব্যতিক্রম আছে কি? হ্যাঁ, 3টা ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করতে হয় না। যদি মামলা হস্তান্তর করে দিবে মনে করেন, তাহলে। যদি বাদী সরকারি কর্মচারী হয়, তাহলে। যদি আগেই অন্য ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে ফেলে, তাহলে কি করতে হবে না? নালিশি মামলার ক্ষেত্রে বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হবে না। ফৌজদারি কার্যবিধানের 200 ধারা। কত ধারা? 200 ধারা। মামলা হস্তান্তর হয় না? মামলা হস্তান্তর হয় কি না? এই যে এখনই পাবেন, একটু পরে গিয়ে পাবেন যে মামলা কি। রোজার মাসে কিন্তু অনেক বরকত হবে, ক্লাসে বলে দিলাম। অনেক পড়ার ভিতরে খালি বরকত পাবেন, আমলেও যেমন বরকত, সবকিছুতে বরকত, পড়াতেও বরকত আসবে। এবং হারায় যাওয়ার মাসে হলো এই রোজার মাসে। অনেকে পড়াশোনাতে গিয়ে আপনার ডিসকোয়ালিফাই হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি বারবার বলি রোজা কিন্তু আগামী মাসেও আসবে, আগামী বছরও আসবে। তাই না? একটু লেগে থাকেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে রিভিশনটা দিব। আবার ধারাগুলো খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ক্লাস আমরা 11টার ভিতরেই শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? যেহেতু এটা আপনাদের ওটা চাপ হয়ে যাবে, কারণ অফিস করছেন সারাদিন সবাই। রোজা, তারাবি, তো কষ্টের তো ব্যাপার থাকেই। আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধানের পরবর্তী ধারা হলো 201 ধারা। কত ধারা? 201। তাহলে মামলা আপনি আমলে গ্রহণ করছেন কত ধারা বলেন? মামলা যদি আপনি আমলে গ্রহণ করছেন কত ধারা? নালিশি মামলা আমলে নিছেন কত ধারা? ফৌজদারি কার্যবিধির 190 ধারা। কত ধারা? 190 ধারা। আপনার ক্ষমতা আছে, এই জন্যই তো নিছেন। এখন ধরেন আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমলযোগ্য অপরাধ আসলে কি আপনি এজাহার নিতে পারেন না? নিতে পারেন, নিতে পারবেন। এখন যদি আপনি কনস্টেবল থাকেন, এএসআই থাকেন, সাধারণত কি নিতে পারে কনস্টেবল এএসআই? সাধারণত সাধারণত পারে না। কারণ এফআইআর বা এজাহার নেওয়ার দায়িত্ব কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে এএসআই বা কনস্টেবল থাকলে প্রক্রিয়া বলা আছে না, তিনি কি করবে? বলা আছে তো। ঠিক একইভাবে নালিশি মামলা আমলে 190 ধারায় ম্যাজিস্ট্রেট নিয়ে নেবে। যদি মুখ্য মহানগর, মুখ্য বিচারিক, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যদি তারা কি করেন, যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা যদি কি করেন, এই অপরাধটা আমলে নেওয়ার ক্ষমতা থাকে। এখন এমনও তো হতে পারে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি সরাসরি নালিশি মামলা আমলে নিতে পারে? পারে? দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরাসরি নালিশি মামলা আমলে নিতে পারে না। তাহলে তারা কি করবে? ফৌজদারি কার্যবিধানের 201 দ্বারা যদি আমলে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে যদি তিনি নালিশটা যদি লিখিতভাবে আসে, নালিশ কি মৌখিকভাবে হয় না লিখিতভাবে হয়? বলেন ফিরোজ ভাই। মৌখিকভাবে হয়, লিখিতভাবে হয়। জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হয়, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হয়। এখন তারা নালিশ নিয়ে আসছে, আমি একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয়, লেখে নিয়ে আসছে। তখন নালিশের উপরে লেখবো, ভাইজান আমি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, আমি নালিশটা সরাসরি আমলে নেওয়ার অধিকার আমার নাই। আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওয়াহেদ ভুঁইয়ার কাছে চলে যান।
কারণ লিপিবদ্ধ করে কি করলাম, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিলাম। বুঝাইতে পারছি? যদি লিখিতভাবে আসে, আর যদি মৌখিকভাবে আসে, তাহলে কি করব, আমি বলবো কোনো কারণ তো আর লিপিবদ্ধ করার জায়গা নাই, আমি সরাসরি ওনাকে বলবো যে ভাই আমি আমার ক্ষমতা কম, আমি সরাসরি আপনার নালিশ আমলে নিতে পারি না, আপনি ওই রুমে আছে, উপরে আছে, বা ওই রুমে বসে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ, শামীম মিয়া, তাদের কাছে আপনি কি করেন, নালিশটা নিয়ে চলে যান। ফৌজদারি কার্যবিধানের 201 ধারা। বলবেন এটা কি প্রশ্ন আসবে, যে নালিশি মামলা আমলে নেওয়ার ক্ষমতা থাকলে কি পদ্ধতি অবলম্বন করবেন? 190 দ্বারা। যদি ক্ষমতা না থাকে তখন কি পদ্ধতি অবলম্বন করবেন? নালিশটা অপর ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, হস্তান্তর করে দিবেন, বা তাদের কাছে পাঠাইয়া দিবেন। ফৌজদারি কার্যবিধানের কত ধারা? 201 ধারা। আচ্ছা, এখন নালিশি মামলা যেহেতু আমলে গ্রহণ করছে, এখন আপনার কি করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না? বিচারের আওতায় তো আনতে হবে, বিচার তো শুরু হবে নাকি? ফৌজদারিতে দুইটা আদালতের আমরা প্রশ্নমুখী যদিও বা কম হয়, আমরা দুইটা অধ্যায় পড়বো ফৌজদারিতে গিয়া, আপনাদের খুব কাজে লাগবে এই অধ্যায়গুলো, বা তিনটা অধ্যায়, মাইনর একটা গিয়ে কাজে লাগবে। ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে বিচার হয়, সংক্ষিপ্ত আদালতে কিভাবে বিচার হয়, দায়রা আদালতে কিভাবে বিচার হয়। ফৌজদারি কার্যবিধির 20 নম্বর অধ্যায়, 22 নম্বর অধ্যায়, 23 নম্বর অধ্যায়, এই তিনটা অধ্যায় আমরা ইচ্ছা করলে একদিনও আলোচনা করে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আপনি একটা বুঝতে পারবেন যে ফৌজদারির ক্ষেত্রটা, যে বিচার কিভাবে হয়, এটা খুব সহজে আপনি নিতে পারবেন জায়গাটা, তখন আপনি স্ট্রং হবেন। এবং এখানে অনেক প্রশ্ন আসে, আপনার অব্যাহতি এবং খালাসের পার্থক্য লিখুন। অব্যাহতি বলতে কি বুঝেন, খালাস বলতে কি বুঝেন, আর্গুমেন্ট বা সওয়াল জবাব বলতে কি বুঝেন, ওই জায়গাগুলো বুঝতে হইলে আপনার এই অধ্যায়গুলো একটু টাচ করতে হবে যদি ভালো একটা প্রস্তুতি নিতে চান। আচ্ছা, এখন 202 দ্বারা, তাহলে নালিশি মামলা আমলে গ্রহণ করলো কত দ্বারাই, বলেন আমার সাথে, কত দ্বারা গ্রহণ করলো আমলে? আব্দুল করিম ভাই, আমলে গ্রহণ করলো 190 দ্বারাই। ওকে। জবানবন্দি গ্রহণ করলো কত দ্বারাই? ফৌজদারি কার্যবিধি আইনের 200 দ্বারাই। এখন ম্যাজিস্ট্রেট আসামিদেরকে হাজির করার জন্য সরাসরি সমনও দিবে না, গ্রেপ্তারি পরোয়ানাও দিবে না। ম্যাজিস্ট্রেট হাজির করার প্রসেসটা কি, হয়তো সমন দিবে অথবা কি দিবে, পরোয়ানা দিবে, তাই না? ম্যাজিস্ট্রেটের আগে আরেকটু কাজ করতেছে কি, এই নালিশ সম্পর্কে আরেকটু কুচ খবর নিচ্ছে, আরেকটু অনুসন্ধান করতেছে, অথবা পুলিশকে দিয়ে আরেকটু তদন্ত করাইতেছে, যে এই নালিশটা যে করলো, এই ব্যক্তিকে যে আমি সমন পরোয়ানা দিয়ে হাজির করে ফেলবো, হয়তো ঘটনা সত্য নাও হতে পারে, এরকমটা করতে পারে না? তিনি কি করবেন, পরোয়ানা স্থগিত করে দিবেন। স্থগিত করে দিয়ে ঘটনা সম্পর্কে আরেকটু কি করবেন, অনুসন্ধান করবেন, খোঁজ খবর নেবেন। কিসের মতো? ওই যে শান্তি রক্ষা সদাচরণের মুসলাকের আদেশ কি সরাসরি দিছিল? 117 দ্বারাই কি করছিল, খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান করছিল কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো ফৌজদারি কার্যবিধানে কত দ্বারা? 202 দ্বারা। তাহলে 200 দ্বারাই কি করলো, 202 দ্বারাই কি করলো, এমসিকিউ প্রশ্ন, হাজির হওয়ার জন্য সমন প্রদান করলো, হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করলো, নাকি সমন পরোয়ানা স্থগিত রেখে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করলো, নাকি সবকটাই সঠিক? তাহলে উত্তর হলো অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করলো। ধারা কত? 202 দ্বারা। 202 দ্বারা যে অনুসন্ধান কার্যক্রম করলো, এটা কি স্থগিত রাখছে? সমন এবং পরোয়ানা দান করা থেকে বিরত থেকে তিনি অনুসন্ধান করে ঘটনা সম্পর্কে আরেকটু সত্যতা যাচাই করলো। ধারা হলো 202 দ্বারা। এখন 203 দ্বারায় কি হবে, নালিশ খারিজ হয়ে যাবে। নালিশ কি হবে, খারিজ হয়ে যাবে। কি খারিজ হবে? কয়টা বিষয়ের উপর ভিত্তি করে? দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। 200 দ্বারাই যে আমি বাদী সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলাম, বাদী সাক্ষীর কথা আমার কাছে মোটেও কি হয় নাই, যুক্তিসঙ্গত মনে হয় নাই। এদের কথাবার্তার ক্ষেত্রে আমি যুক্তিসঙ্গত কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। আরেকটা কি, 202 দ্বারাই যে আমি অনুসন্ধান করলাম, আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আমি পর্যাপ্ত কোনো কারণ খুঁজে পাই নাই। তাহলে কি মামলা চলবে? নালিশ আমি খারিজ করে দিব ফৌজদারি কার্যবিধি আইনের 203 দ্বারাই। তাহলে যদি প্রশ্ন আসে ম্যাজিস্ট্রেট কখন নালিশ খারিজ করতে পারবেন, ফৌজদারি কার্যবিধি আইনের, ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 203 ধারায় মোতাবেক নালিশ খারিজ করবেন দুইটা বিষয়ের উপর ভিত্তি করে। 200 ধারায় বাদী সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন। 202 ধারায় ঘটনা সম্পর্কে অনুসন্ধান করবেন, বাদী সাক্ষীদের জবানবন্দি যুক্তিসঙ্গত নয়, 202 ধারার অনুসন্ধান করেও আসামির বিরুদ্ধে যুক্তিসঙ্গত নয়, তাহলে তিনি নালিশটা খারিজ করে দিবেন। তাহলে 203 ধারা এটা কার পক্ষের দ্বারা, বাদীর পক্ষের দ্বারা, সাক্ষীর পক্ষের দ্বারা, নাকি আসামির পক্ষের দ্বারা? বলেন তো, 203 ধারাটা কার পক্ষে গেল? যেহেতু নালিশ খারিজ হয়ে গেছে, তাহলে এটা আসামির জন্য কি হইলো, সুবিধা হইলো। তার মানে বোঝা গেছে মামলাটার মধ্যে কি আছে, ভেজাল আছে, শুধু শুধু করছে এটা, তাই না? এবং যদি দেখে শুধু এটা মিথ্যা, ভিত্তিহীন, বা তুচ্ছ, বা বিরক্তিকর, তাহলে শুধু নালিশ খারিজই করবেন না, ফৌজদারি কার্যবিধি 250 ধারায় এই যে মামলার যিনি বাদী, তাকে কি করবেন,
কৈফিয়ত তলব করবেন। এবং কেন আপনি এরকম মামলা করছেন এই জন্য তাদের কাছ থেকে কি করবেন, কৈফিয়ত তলব করবেন। এবং বাদী যে মামলার যিনি আসামি আছে তাকে ক্ষতিপূরণ দানের কি প্রদান করবেন, নির্দেশ প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 250 ধারা। আমরা পরে গিয়ে পাবো এটা। আচ্ছা, যাই হোক, তাহলে নালিশ কেন খারিজ করা হয় পারবেন? এর ক্ষেত্রে কয়টা ধারা লিখবেন? 3টা ধারা। 203-এ তো খারিজ করবেন, এর ভিতর আর 2টা ধারা ঢুকে যাবে। কি কি? 200 ধারার জবানবন্দি সঠিক না, ভুলভাল। 202 ধারার অনুসন্ধানও কি আসামির পক্ষেই যা, তাহলে সেই ক্ষেত্রে নালিশ কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। একটা প্রশ্ন হয়েছে না একবার, নালিশ কখন খারিজ হয়, কখন প্রত্যাহার হয়? 203 ধারায় নালিশ খারিজ হয়, ফৌজদারি কার্যবিধির 248 ধারায় নালিশ কি করা যায়, প্রত্যাহার করা যায়। আচ্ছা, এখন দেখেন, এখানে কিন্তু একটা অধ্যায় শেষ হয়ে গেল। একটা অধ্যায় কিন্তু এখানে গিয়ে শেষ। যেহেতু এই জায়গাগুলোর গুরুত্ব একটু তুলনামূলক কম, এই জন্য আমি অধ্যায়ের কথা এখানে বলতেছি না, ডিরেক্ট ধারাগুলো বলতেছি। এখন এর বিপরীতটা যদি ঘটে তাহলে কিরকম হবে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে? আচ্ছা, একটু তো কষ্ট হবেই ভাই। কষ্ট ছাড়া সফলতা আসবে না তো, একটু কষ্ট করতেই হবে কিন্তু, হ্যাঁ। ফৌজদারি কার্যবিধি আইনের 203 ধারায় এখন আপনি দেখলেন যে জবানবন্দিও সঠিক নয়, অনুসন্ধানও কিছু পান নাই, তাহলে আপনি নালিশ খারিজ করলেন। কিন্তু যদি এরকমটা ঘটে, মীর আরিফুর ভাই, আপনি দেখছেন 200 ধারার জবানবন্দি যুক্তিসঙ্গত, বাদী সাক্ষীর কথাও সঠিক, 202 ধারায় অনুসন্ধান করেও দেখলেন যে আসামি আসলে কি আছে, ভেজাল আছে, তাহলে আপনি কি করবেন? ফৌজদারি কার্যবিধির 204 ধারায় এই আসামিকে হাজির করার জন্য যদি অপরাধের দ্বিতীয় তফসিলে সমন দেওয়ার কথা থাকে তাহলে সমন দিবেন, যদি পরোয়ানা দেওয়ার কথা থাকে তাহলে পরোয়ানা দিয়ে হাজির করবেন বিচার কার্যক্রম শুরু করার জন্য। ফৌজদারি কার্যবিধি আইনের 204 ধারা। তাহলে মিল আছে না একটা ধারার সাথে? একটা একটা সিরিয়াল আছে না? একটা সিরিয়াল আছে কিন্তু, এটা ঠিক আছে। ফৌজদারি কার্যবিধির 204 ধারায় আপনি কি করবেন? হাজির করার জন্য সমন অথবা পরোয়ানা দিবেন। তাহলে সমন পরোয়ানা কখন দিবেন? ম্যাজিস্ট্রেটের ইচ্ছায় নাকি দ্বিতীয় তফসিলের বিধান অনুসারে? দ্বিতীয় তফসিলে অপরাধের জন্য যদি সমন দেওয়ার কথা থাকে তাহলে সমন, যদি পরোয়ানা দেওয়ার কথা থাকে পরোয়ানা। একটা কথা বলবো, ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম ক্লাসে আমরা দ্বিতীয় তফসিল পড়াইছিলাম। দ্বিতীয় তফসিলে 8টা কলামের কথা বলছিলাম। সবাই হাত উঠান, কার কার মনে আছে এই দ্বিতীয় তফসিলের 8টা কলামের কথা? যে দণ্ডবিধির অপরাধগুলোকে 8টা ভাগে বিভক্ত করা যায়, মনে আছে কি এগুলা? যদি মনে থাকে তাহলে খুব ভালো পড়াশোনা করতেছেন, মানে পড়ার মতোই পড়তেছেন। আচ্ছা, তাহলে কি ছিল তফসিলের কথাগুলা? অপরাধের যে ধারা থাকবে, অপরাধের বিবরণ থাকবে। 3 নাম্বার, অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা, মানে আমলযোগ্য কিনা, তাই না? 4 নাম্বার, অপরাধীকে হাজির করার জন্য সমন দিবেন নাকি পরোয়ানা। 5 নাম্বার, অপরাধটা জামিনযোগ্য কিনা। 6 নাম্বার, মীমাংসাযোগ্য কিনা। 7 নাম্বার, কোন আদালতে বিচার হবে। বা 8 নাম্বার, কি পরিমাণ দণ্ড প্রদান করা যায়। তাই না? তাহলে তফসিল কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে ফৌজদারি কার্যবিধি কত ধারা পড়লাম? 204 ধারা। ফৌজদারি কার্যবিধির পরবর্তী ধারা হলো 205 ধারা। 205 ধারা হলো কিসের মতো জানেন? ফৌজদারি কার্যবিধি আইনের 116 ধারার মতো। এই যে 204 ধারা সমন পরোয়ানা দিয়ে হাজির করবেন না, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে উকিলের মাধ্যমে হাজির হওয়ারও কি দিতে পারে, আদেশ প্রদান করতে পারে। কাকে? ওই নালিশি মামলার যে আসামি তাকে। যে তোমার ব্যক্তিগতভাবে হাজির না হয়েও উকিলের মাধ্যমেও তুমি কি করতে পারো, চ্যালেঞ্জ করতে পারো, বা উকিলের মাধ্যমেও তুমি মামলা পরিচালনা করতে পারো। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 205 ধারা। 200 কত দ্বারা? 5 দ্বারা। আচ্ছা, এটা প্রশ্নমুখী সাধারণত হবে না। এরপরের দ্বারা হলো, আমরা কিন্তু 205-এর ঘ পর্যন্ত পড়বো আজকে, একটু কষ্ট হলে ইনশাল্লাহ। কত? 205-এর ঘ। তাহলে আগামী ক্লাস থেকে কিন্তু 221 থেকে শুরু হবে আমাদের পড়া, ঠিক আছে? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 205-এর শ টাইপেন গ দ্বারা এখন পড়বো। শ টাইপেন কত দ্বারা? গ দ্বারা। এখন এই মামলা যে ম্যাজিস্ট্রেটের কাছে আছে তিনি যদি দেখেন এই মামলাটা তার কাছে বিচারযোগ্য না, কার কাছে? মামলা দায়রা আদালতে বিচারযোগ্য। কোন আদালতে? তাহলে মামলা আমার আদালতে বিচার হবে নাকি অন্য ম্যাজিস্ট্রেটের কাছে হবে নাকি দায়রা আদালতে হবে, এটা কে নির্ধারণ করবে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল কি করবে? এটা নির্ধারণ করে দিবে। নির্ধারণ করবে না? এখন আমি ম্যাজিস্ট্রেট, ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমি যে অপরাধটা আমলে গ্রহণ করছি, আমার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষমতা কত? 5 বছর, 5 লক্ষ টাকা, তাই না? কিন্তু আমি দেখতেছি তার জন্য 10 বছর শাস্তি হয়ে যায়, বা 10 লক্ষ টাকা জরিমানা দণ্ড করা যায়, তাহলে বিচার কোথায় চলে যাবে? দায়রা আদালতে চলে যাবে। তাহলে প্রশ্ন হবে কি, যখন কোনো ম্যাজিস্ট্রেট মামলা দেখবেন
দায়রা আদালতে বিচারযোগ্য, তখন তিনি কি পদ্ধতি অবলম্বন করবেন? চারটা পদ্ধতি, একদম সহজ ভাষায়। কয়টা? চারটা। তিনি মামলা দায়রা আদালতে হস্তান্তর করবেন, মামলার নথিপত্র হস্তান্তর করবেন, আসামিকে হস্তান্তর, অনেক কথা আছে, আসামিকে জামিনের বিবৃতি সাপেক্ষে, এগুলো বলার দরকার নাই। আসামিকে হস্তান্তর করবেন, দায়রা আদালতে রিপোর্ট দিবেন। বলেন চারটা কথা কি? মামলা হস্তান্তর, আসামি হস্তান্তর, নথিপত্র হস্তান্তর, পাবলিক প্রসিকিউটরকে কি করতে হবে? রিপোর্ট দিতে হবে। কারণ দায়রা আদালতে মামলার মূল কে? ইঞ্জিনিয়ার কে? দায়রা আদালতে মামলার মূল পরিচালনাকারী, মামলা উদ্বোধনকারী, মামলার মূল ক্ষমতা কার কাছে? পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের উকিলের কাছে। ফৌজদারি কার্যবিধির 265 টাইপেন ক, তিনি মামলা কি করবেন? বাদী পক্ষের মামলা পরিচালনা করবেন। 265 টাইপেন খ, তিনি আসামিকে দোষ দিয়া মামলা উদ্বোধন করবেন। এই জন্য পাবলিক প্রসিকিউটরকে একটা কি করতে হবে? রিপোর্ট দিতে হবে। যদি এই প্রশ্নটা চলে আসে, যদি ম্যাজিস্ট্রেট দেখেন মামলা তার আদালতে বিচারযোগ্য নয়, মামলা দায়রা আদালতে বিচারযোগ্য, তাহলে তিনি কি পদ্ধতি অবলম্বন করবেন? লিখবেন 205 টাইপেন গ দ্বারা তিনি নিম্নের চারটা পদ্ধতি অবলম্বন করবেন। বলেন, মামলা হস্তান্তর, আসামি হস্তান্তর, নথিপত্র হস্তান্তর, পাবলিক প্রসিকিউটরকে রিপোর্ট প্রদান। বলেন চারটা কথা সবাই। সহজ না একদম কথা? একদম সহজ কথা। কি কি হস্তান্তর করবেন? আব্দুল্লাহ আল মামুন পটুয়াখালী ভাই, কি কি হস্তান্তর করবেন? মামলা, আসামি, তারপর মামলার নথিপত্র, আর কি? পাবলিক প্রসিকিউটরকে একটা রিপোর্ট দিবেন। এই কাজটা কার? পুলিশের? পুলিশের, দায়রা আদালতের, নাকি ম্যাজিস্ট্রেট আদালতের? ম্যাজিস্ট্রেট আদালতের। কারণ তিনি তার মামলা তার কাছে করার মতো, পরিচালনা করার মতো কি নাই? ক্ষমতা নাই। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 205 টাইপেন কত দ্বারা? গ দ্বারা। 205 টাইপেন ডাবল গতে বলতেছে, মামলা যদি মুখ্য মহানগর, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে হয়ে থাকে, তখন কি করবেন? তখন তিনি তিনটা কাজ: মামলা হস্তান্তর, আসামি হস্তান্তর, নথিপত্র হস্তান্তর। যেহেতু মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে, তাহলে তো আপনার পাবলিক প্রসিকিউটরের কিছু কাজ নাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে লাস্টের 4 নাম্বারটা বাদ, প্রথম তিনটা কথা বলবেন। মামলা পাঠায় দিবেন, আসামিকেও পাঠাবেন, মামলার নথিপত্রও কি করবেন? পাঠায় দিবেন। পারবেন? হ্যাঁ। তাহলে প্রশ্ন, যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখে মামলা দায়রা আদালতে বিচারযোগ্য, তাহলে প্রক্রিয়া 205 টাইপেন গ, মামলা, আসামি, নথিপত্র, পাবলিক প্রসিকিউটর। আর যদি মামলা মুখ্য মহানগর, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয়, তাহলে কাজ কয়টা? তিনটা: মামলা, আসামি, নথিপত্র। একদম শর্ট করে বলতেছি, একটা দ্বারাতে ইচ্ছা করলে লম্বা আলোচনা করা যাবে। কথা বুঝেন নাই? লম্বা আলোচনা করা যাবে, কিন্তু দরকার নাই। মানে আমার কথা হচ্ছে, এগুলো থেকে প্রশ্ন আসলে যেন আমার মিস না হয়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 205 টাইপেন ঘ ধারা। এটা খুবই কমন একটা ধারা এবং খুবই গুরুত্বপূর্ণ ধারা। একটাই অপরাধ, একই সম্পর্কে নালিশি অনুসন্ধান চলতেছে আদালতে এবং পুলিশের কাছে তদন্তও চলতেছে, তখন ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অবলম্বন করবেন? হইতে পারে না এরকম একটা ঘটনা, একটাই অপরাধ, পুলিশের কাছে ধরেন আগে মামলা হয়েছিল, কোনো ধরনের সুরাহা নাই, আবার কোর্টে গিয়ে কি করছে? আবার নালিশ করছে একটা। এবার কোর্টে যখন এই সম্পর্কে নালিশ, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতেছে, দেখি ঘটনা কি, এই সম্পর্কে তো পুলিশ আমাদের কাছে প্রতিবেদন দিছে, তাদের কাছেও একটা অভিযোগ হয়েছিল, তারাও একটা মামলা পরিচালনা করতেছে। তখন ম্যাজিস্ট্রেট কি করবে জানেন? তার যে অনুসন্ধান কার্যক্রমটা ছিল, তার কার্যক্রমটা স্থগিত বা বন্ধ করে দিয়া পুলিশ অফিসারের কাছে রিপোর্ট তলব করবেন। মানে তার কাজটাকে সহজ করে ফেলতেছে, যে ভাই, তোমরা আমাদেরকে এই সম্পর্কে রিপোর্ট দাও, যে এটা তোমাদের কাছে কতটুকু অগ্রগতি কি করলা। এটা কত দ্বারা? 205 টাইপেন গয়ের এক দ্বারা। তাহলে কার 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 কার্যক্রম বন্ধ হয়েছে বলেন তো? পুলিশের কার্যক্রম বন্ধ হয়েছে নাকি ম্যাজিস্ট্রেটেরটা? ম্যাজিস্ট্রেটেরটা। ম্যাজিস্ট্রেটের কার্যক্রম বন্ধ করে কার রিপোর্ট চাইছে? পুলিশের কার্যক্রম চাইছে। এখানে ঘটনা কি আলাদা না? একই ঘটনা, একই অপরাধ, একটা অপরাধ, কিন্তু পুলিশের কাছেও কার্যক্রম চলমান, আবার কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ম্যাজিস্ট্রেট তার কার্যক্রম বন্ধ করে পুলিশের কাছে রিপোর্ট কি করছে? তলব করছে বা দাবি করছে 205 টাইপের গয়ের এক দ্বারা। এখন কার কাছে কাজ? পুলিশের কাছে না? পুলিশ অফিসার যদি ফৌজদারি কার্যবিধি আইনের 173 দ্বারায় যখন রিপোর্ট দিবে, মানে কি, ধরেন চার্জশিট প্রদান করছে, কি করছে? ধরেন চার্জশিট দিছে পুলিশ, যে হ্যাঁ ঘটনাক্রমে আসামি কি দোষী, তার বিরুদ্ধে বিচার কার্যক্রম করা যায়। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন জানেন? ম্যাজিস্ট্রেট এই ঘটনাটা অনুসন্ধান করতেন না? অনুসন্ধান করে কি দিতেন? অনুসন্ধান প্রতিবেদন দিতেন না? যদি দোষী হইতো তাহলে কি দিতেন? চার্জশিট দিতেন। ধরেন ধরেন কি দিতেন? অভিযোগপত্র দিতেন, ধরেন পুলিশের মতোই। এখন ম্যাজিস্ট্রেট কি করছে? তার কাছে কাজটা সহজ হয়ে গেছে। পুলিশ যখন চার্জশিট দিয়ে দিছে,
তখন ম্যাজিস্ট্রেট মনে করবেন কয়বার চার্জশিট হয়েছে? দুইবার। ম্যাজিস্ট্রেট মনে করতেছে আমরাও যদি অনুসন্ধান করতাম তাহলে সে দোষী প্রমাণিত হইতো, তাহলে দুইটা ঘটনা একসাথে তিনি কি করবেন? বিচার কার্যক্রম চালায়া যাবেন। ম্যাজিস্ট্রেটের জন্য কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট মনে করতেছে পুলিশ যেহেতু চার্জশিট দিছে, তাহলে আমরা অনুসন্ধান করে কি পাইলাম, তার বিরুদ্ধে দোষী পাইতাম, তাহলে ম্যাজিস্ট্রেট দুইটা ঘটনার একসাথে কি করবেন? বিচার কার্যক্রম চালায়া যাইবেন। 205 টাইপের গোয়ের কত দ্বারা? 2 দ্বারা। এখন পুলিশ যদি আসামির পক্ষে রিপোর্ট দেয়, ধরেন ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট যদি এটা আমলে গ্রহণ না করেন, পুলিশের এই ফাইনাল রিপোর্ট দিলে যে ম্যাজিস্ট্রেট নিতে হবে এমন কোনো কথা আছে? পুলিশ অফিসার ফাইনাল রিপোর্ট দিলে ম্যাজিস্ট্রেট আমলে নিবে কোনো কথা আছে? ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে বাতিল করতে পারে না, ম্যাজিস্ট্রেটের প্রত্যাখ্যান করতে পারে না, মামলা আবার পুনর্জীবিত হয় কি না? হয়। ফৌজদারি কার্যবিধানের 276-এ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া আছে। তাহলে ম্যাজিস্ট্রেট যদি পুলিশের রিপোর্ট আমলে না নেন, তাহলে ম্যাজিস্ট্রেট আবার কি করবেন? ওই যে 205-এর গোয়ে রেখে যে তার কার্যক্রমটা বন্ধ করে দিছিলেন, নতুন করে আবার তার অনুসন্ধান কার্যক্রম কি করে দিবেন? শুরু করে দিবেন। 205 টাইপের গোয়ের কত? 3 দ্বারা। গোয়ের 3 দ্বারা। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, সহজ কিন্তু আবার সিম্পলি পড়বেন। একই ঘটনা বা একই অপরাধ পুলিশের কাছেও তদন্ত চলে, ম্যাজিস্ট্রেটের কাছেও নালিশি মামলা চলে। কে দেখতে পারছে এই বিষয়টা? ম্যাজিস্ট্রেট। তখন ম্যাজিস্ট্রেট বলবে আমরা শুধু শুধু কেন কষ্ট করব, পুলিশ কাজ করুক, তার কাছে রিপোর্ট চাই। ম্যাজিস্ট্রেটের কার্যক্রম বন্ধ রেখে পুলিশের কাছে রিপোর্ট কি করছে, যে আপনারা রিপোর্ট আমাদের কাছে কি করেন? প্রদান করেন। 205-এর ঘয়ের কত? 1। এটা কিন্তু 205 টাইপের ঘ, ব্র্যাকেটে কি লিখবেন? 1 লিখবেন। এখন পুলিশ অফিসার কার বিরুদ্ধে রিপোর্ট দিছে? আসামির বিরুদ্ধে। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? আপনি যদি এত কথা বুঝতে কষ্ট হয়, ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম কি করে দিবেন? শুরু করে দিবেন। কি করে দিবেন? শুরু করে দিবেন। কত এটা? গয়ের 2। তিনে কি বলতেছে? পুলিশ অফিসার কি দিছে রিপোর্ট? আসামির পক্ষে। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন? না না, তিনি অব্যাহতি দেন নাই। তিনি নতুন করে আবার কি করবেন? তার যে কার্যক্রমটা বন্ধ করে দিছিল, এই কার্যক্রমটা আবার চালু করবেন। ফৌজদারি কার্যবিধানের 205-এর টাইপের ঘয়ের কত? 3 দ্বারা। টাইপের ঘয়ের 3। তাহলে রাষ্ট্রদ্রোহের দায়ে যদি কোনো অপরাধে অভিযুক্ত হয়, তাহলে সরকার বা সরকারি থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমোদন ব্যতীত তাদের বিরুদ্ধে কি করা যাবে না? মামলা দায়ের করা যাবে না। ঠিক সেম কথাটাই অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 196-এর ক দ্বারা। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করতে গিয়ে যদি অভিযুক্ত হয়, সরকারের অনুমোদন ছাড়া মামলা করা যাবে না। ধারা কত? 197। ফৌজদারি কার্যবিধি আইনের 198 চুক্তিভঙ্গ, বিবাহ, মানহানি সম্পর্কিত অপরাধের দায়ে যদি মামলা করতে হয়, তাহলে সংশ্লিষ্ট কার? সংশ্লিষ্ট নারী বা ভিকটিম যে আছে তার করতে হবে। তিনি যদি পর্দানশীল হয়ে থাকে, তাহলে তার অভিভাবকরা করতে পারবে। যদি পুরুষ হয়ে থাকে 18 বছরের কম বয়স্ক ব্যক্তি বা জড়বুদ্ধি সম্পন্ন, তাহলে অন্য অভিভাবকরা করতে পারবে। এরপরে যদি সে সৈনিক, নাবিক, বৈমানিক বা সেনা বিমান বাহিনীতে চাকরি করার জন্য ছুটি না পায়, কত ধারার জন্য? ওই যে 494-এর জন্য। ঠিক আছে। দণ্ডবিধি পড়ার পরে ফৌজদারির কিছু জায়গা আপনার আরো গিয়ে ক্লিয়ার হবে। কারণ ফৌজদারির জায়গায় জায়গায় দেখছেন না দণ্ডবিধি অনেক দ্বারা যুক্ত। ফৌজদারির অনেক ধারার ভিতরে দণ্ডবিধি অনেক দ্বারা আছে না? যেমন ফৌজদারি কার্যবিধির 44 ধারার ভিতরেই দণ্ডবিধির 35টা ধারা আছে। আছে কি না? এরকম অনেক জায়গার ভিতরে দেখবেন আছে। দণ্ডবিধি যখন পড়বেন, তখন এই জায়গাগুলো আপনার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। 199 ধারা, ব্যভিচার এবং বিবাহিত নারীকে যদি ফুসলায় নিয়ে যায়, তাহলে তার স্বামী অথবা তার আইনানুগ যে অভিভাবকের অধীনে নারীটা ছিল, তারা এই সম্পর্কে কি করবেন? আদালতে নালিশ করবেন, তাই না? তবে সে যদি 18 বছরের কম বয়স্ক হয়ে থাকে বা পাগল হয়ে থাকে, তাহলে আদালতের অনুমোদন নিয়ে অন্য ব্যক্তির মাধ্যমে করতে পারবে। যদি সেনাবাহিনীতে চাকরি করার জন্য ছুটি না পায়, তাহলে সেই ক্ষেত্রে অন্যরা করতে পারবে আদালতে এই অভিযোগটা। নালিশি মামলার ক্ষেত্রে বাদী সাক্ষীদের শপথ গ্রহণ পূর্বক ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করবে এবং তাদের স্বাক্ষর নেবে। ম্যাজিস্ট্রেট নিজেও কি করবে? স্বাক্ষর করবে। তবে 3টা ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। কি কি ক্ষেত্র মনে আছে? মামলা যদি হস্তান্তর করে ফেলে, যদি সরকারি কর্মচারী হয়ে থাকে, যদি আগে অন্য অন্য ম্যাজিস্ট্রেট আগে কি করে ফেলছে? জবানবন্দি গ্রহণ করে ফেলছে। ফৌজদারি কার্যবিধানে আপনি গিয়ে পাবেন 349 টাইপের ক, 350 আংশিক সাক্ষ্য এক দায়রা জজ, আংশিক অন্য দায়রা জজ, আংশিক সাক্ষ্য এক ম্যাজিস্ট্রেট, আংশিক সাক্ষ্য যদি অন্য ম্যাজিস্ট্রেট গ্রহণ করে, তখন মামলার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিক আছে, আলোচনা আছে এইগুলো সম্পর্কে পড়ে, যদিও বা আমাদের পড়তে হয় না। ফৌজদারি কার্যবিধি আইনের 201 দ্বারা মামলা যদি আমলে নেওয়ার ক্ষমতা না থাকে,
তখন যে পদ্ধতি অবলম্বন করবেন, কি করবেন? লিখিতভাবে আসলে কারণ লিপিবদ্ধ করে উপযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। মৌখিকভাবে আসলে সরাসরি পাঠিয়ে দিবেন। 202 দ্বারাই এগুলো সম্পর্কে অনুসন্ধান করবেন। পরোয়ানা দেওয়া বন্ধ করে রাখবেন। যদি দেখে সাক্ষ্য প্রমাণ সত্য নয়, অনুসন্ধানের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ নাই, তাহলে নালিশ খারিজ করে দিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 203 দ্বারা, 204 দ্বারা। যদি দেখে ঘটনা সত্য, সাক্ষ্য প্রমাণ সত্য, অনুসন্ধান সত্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য, বিচার কার্যক্রম আরম্ভ করার জন্য তাদেরকে হাজির করার জন্য সমন এবং পরোয়ানা প্রদান করবেন। তবে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারবেন 205 দ্বারা। মামলা যদি দায়রা আদালতে বিচারযোগ্য হয়, তাহলে দায়রা জজের কাছে মামলা পাঠাবেন। আসামিকে পাঠানোর ব্যবস্থা করবেন। মামলার ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণের নথিপত্র পাঠাবেন। পাবলিক প্রসিকিউটরকে রিপোর্ট দিবেন। আর যদি মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? মামলা, নথিপত্র, আসামি পাঠাবেন। একটি অপরাধ একই সম্পর্কে পুলিশি তদন্ত, নালিশি মামলা চলমান থাকলে তখনকার কার্যপদ্ধতি কি? ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে পুলিশকে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ প্রদান করবেন। 205 যদি পুলিশ অফিসার আসামির বিরুদ্ধে রিপোর্ট প্রদান করে, ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করবেন। 205 যদি ম্যাজিস্ট্রেট আসামির পক্ষে রিপোর্ট প্রদান করেন, তাহলে ম্যাজিস্ট্রেটের বন্ধ অনুসন্ধান কার্যক্রম আবার কি করবেন? চালু করে দিবেন। 205 অনেকগুলো দ্বারা পড়ছি না, কিন্তু সহজ। দ্বারা অনেকগুলো পড়া হয়েছে, কিন্তু কি সহজ বলছি না যে রোজার মাসে বরকত আছে, আসলে কিন্তু বরকত। ঠিক আছে, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা কালকে দিনের বেলা দিব না, এখন দিয়ে দিব প্রশ্ন? দিব এখন? দিয়ে দেন, বেশিক্ষণ তো লাগবে না, আপনার তো 20 মিনিটে পরীক্ষা দিয়ে দিতে পারেন এখন। আচ্ছা, আরেকটা। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।